আগ্রাসী রূপে পদ্মা। শরীয়তপুরে তীব্র ভাঙনে বাড়িঘর হারিয়ে নিঃস্ব 20টি পরিবার। নদীতে বিলীন নদীরক্ষা বাঁধের প্রায় 500 মিটার। জিও ব্যাগ ফেলে ঠেকানোর চেষ্টা। মাদারীপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এডিস নিধনে কার্যকর ব্যবস্থা না থাকায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। প্রতিটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে খোলা হয়েছে আলাদা ইউনিট। আজকে আমার বাইসটা গেছে, আরেকদিন অন্য একটা মানুষ যাইব, এটা এরকম যাতে ঘটনা না ঘটে। প্রসূতি সেবা টার্গেট করে অবৈধ হাসপাতাল ক্লিনিকের ছড়াছড়ি। ডাক্তার নার্সের ভূমিকায় কর্মচারী। গাজীপুরে প্রায়ই রোগীর মৃত্যু। অভিযানের আশ্বাস সিভিল সার্জনের। এবং খানাখন্দে ভরা বেশিরভাগ সড়কই বেহাল। মুন্সিগঞ্জ শহরে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছোট বড় গর্তে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রকৃতির ওপর দায় চাপাচ্ছে পৌর কর্তৃপক্ষ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শরীয়তপুরে আগ্রাসী রূপে পদ্মা। ইতোমধ্যে নদী গর্ভে চলে গেছে পদ্মা সেতুর পূর্ব পাশের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের 480 মিটার অংশ। ভাঙন হুমকিতে জাজিরার মাঝিরঘাট এলাকার বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও এরই মধ্যে 20টি পরিবার সব হারিয়েছে। জাজিরা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। পদ্মা সেতু ঘিরে নদীরক্ষা বাঁধ পদ্মার আগ্রাসন থেকে কিছুটা হলেও নিস্তার দেবে এমন বিশ্বাস ছিল শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকার বাসিন্দাদের। তবে গেল কয়েকদিনে নদীর তাণ্ডবে সে আস্থা হারিয়ে গেছে এ অঞ্চলের মানুষের। ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতুর পূর্ব পাশের বিস্তীর্ণ জনপদ। কারণ সেতু ঘিরে 2 কিলোমিটার এলাকা জুড়ে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের প্রায় 500 মিটার এখন অরক্ষিত। ইতিমধ্যেই নদীতে বিলীন হয়েছে 20টি বসত বাড়ি, 15টি দোকান। ভাঙন আতঙ্কে শতাধিক পরিবার বাড়িঘর সরিয়ে নিচ্ছেন অন্যত্র। কষ্ট করে একটু জায়গা কিনে একটু বাড়ি করছি, বাড়ি করে একটু ঘর দুয়ার যাইও কুড়েছি। গতকাল একটু রইলাম, এরপরে সেদিন কালা রাত আসরুক্তের পর দিয়া দেখি কি এম বাঙ্গা বাংতাছে। ভাঙনের তো রহনা আমাকে গিরা কাপুড়ে গেছে, টেনশন আমার থাকার কাদা নেই, আমরা শেষ। এই বাড়ি যদি নদী বিলীন হয়ে যায়, এখানে যায় যে একটা রাইখা একটা ফিরে গরুটা, এই সামর্থ্য আর আমার নাই। আমার সর্বশেষ নিঃস্ব হয়ে গেছে। সরকারের কাছে আমাকে এই দাবি দিল যে আমাকে এই বেরি ভান্ডাতে হ্যান্ডা একটু মজবুত করে দেয়, আমরা জানি টুরি বসত করে থাকতে পারি। পানি উন্নয়ন বোর্ড বলছে পদ্মা সেতু নির্মাণের পর মাওয়া ও মাঝিরঘাটের মধ্যবর্তী স্থানের চর আরো প্রশস্ত হতে থাকে। এতে এক পাশ শুরু হয়ে পানির চাপ বাড়ে মাঝিরঘাট চ্যানেলে। তাদের দাবি, প্রবল স্রোতের সেই চাপ নিতে না পেরেই ভাঙন এত ভয়াবহ রূপ নিয়েছে। এখান থেকে মাঝিরঘাট বাজার পর্যন্ত 500 মিটার অংশে যে ভাঙনটা, এর ম্যাক্সিমামটাই আমরা কভার করতে পেরেছি। এবং আমাদের এই ভাঙনের যে তীব্রতা বর্তমানে আছে, যেখানে আমরা কাজ করছি সেখানে ভাঙন মোটামুটি রোধ করতে পেরেছি আমরা। এবং এই ডাম্পিংটা আমরা চলমান রাখবো এবং আশা করছি যে বর্ষার শেষ পর্যন্ত আমরা মোটামুটি এটা কাভার দিতে পারবো। নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নিলে শুধু জনপদই নয়, হুমকির মুখে পড়বে পদ্মা সেতুর কাঠামো, এমন আশঙ্কা স্থানীয়দের। পদ্মার আগ্রাসনে কংক্রিটের বেড়িবাঁধেই যেখানে মুহূর্তে ভেঙে গেছে, সেখানে পানি উন্নয়ন বোর্ডের এই জিও ব্যাগ কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়েও শঙ্কা স্থানীয়দের। তবে তাদের এই প্রচেষ্টায় আশার আলো দেখছেন এখন ঝুঁকিতে থাকা বাসিন্দারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মাঝিরঘাট, শরীয়তপুর। আরও খবর জানাতে এই মুহূর্তে শরীয়তপুরে জাজিরায় আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। ভাঙার পরিধি, এই পদ্মাপাড়ের ভাঙার পরিধি কিন্তু অনেক, সেটা আমরা সকাল থেকে এবং কয়েকদিন যাবতেই লক্ষ্য করছি। যেই পানি উন্নয়ন বোর্ডের যেই জিও ব্যাগ ফেলা হচ্ছে সেটি কিন্তু তারা ফেলেই যাচ্ছে, কিন্তু কুল কিনারা আসলে পাওয়া যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় গেল কয়েকদিন যাবত, প্রায় 4-5 দিন যাবতই কিন্তু ভাঙার পরের দিন থেকেই কিন্তু এখানে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। কিন্তু এখন পর্যন্ত পানির যে গভীরতা, সেই কারণে জিও ব্যাগের অস্তিত্ব খুব একটা দেখা যাচ্ছে না। এর ফলে যারা এখানে স্থানীয় রয়েছেন, আমরা সকাল থেকে বলছিলাম যে তারা অনেক বেশি আতঙ্কে আছেন যে এত বেশি জিও ব্যাগ ফেলার ফলেও কিন্তু কোনো চিহ্ন যেহেতু দেখা যাচ্ছে না, তো কতদূর আসলে আর কয়েকদিন পর পানি বাড়লে কতটুকু সেটা রক্ষা করতে পারবে, এখানে যারা এখন পর্যন্ত যাদের ঘর দাঁড়িয়ে আছে সেটা টিকবে কিনা সেই চিন্তায় তারা রয়েছেন। আমরা প্রতিবারই বলছিলাম যে নদী কিন্তু কন্টিনিউয়াসলি ভাঙছে না, কিছুক্ষণ পর পর থেমে থেমে ভাঙছে, কেননা নিচ থেকে যখন বালি সরে যাচ্ছে হঠাৎ করে কিন্তু এই কিনারা ভেঙে পড়ছে। এভাবেই ভাঙছে
ভাঙছে, যার ফলে কিন্তু যারা স্থানীয়রা রয়েছেন তারা একদমই কল্পনাই করেননি যে মুহূর্তের মধ্যে তাদের ঘরবাড়ি নিমেষে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমি যেটা বলছিলাম যে এই পদ্মা সেতুর যে 2 কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ রয়েছে তার এখন পর্যন্ত আধা কিলোমিটার নদীগর্ভে বিলীন, যেটা কোনোভাবে জিও ব্যাগ দিয়ে আবার পুনরায় এইখানে ঝুঁকিমুক্ত করার প্রচেষ্টা চলছে। যদিও এখন পর্যন্ত ভরা মৌসুম না পদ্মা কিংবা আপনার বর্ষার, যদি বর্ষার ভরা মৌসুম আসে তাহলে আরও বেশি ভাঙার প্রবণতা দেখা দিতে পারে, সেই আশঙ্কা কিন্তু স্থানীয়রা করছেন। এবং খোদ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে শুকনো মৌসুমে যদি এখানে স্থায়ী বাঁধের ব্যবস্থা করা না হয় তাহলে কিন্তু এবার যতটুকু ভাঙছে তার থেকে কয়েক গুণ ভাঙার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলে বলা যায় যে এই ভাঙন কবলিত এলাকায় পুরো অঞ্চলটি, মাঝিরঘাটের পুরো অঞ্চলটি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। সেই সাথে এই অঞ্চল যদি ভাঙতে থাকে তাহলে পদ্মা সেতুর যে মূল অবকাঠামো, সেই অবকাঠামোর খুব কাছাকাছি 1 কিলোমিটার যেহেতু সেটাও অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকে। তাই দ্রুত যদি সরকারিভাবে পদক্ষেপ না নেওয়া হয় স্থায়ী বাঁধের, যেটা সকলের প্রত্যাশা, সকলেই বলছেন যে আমরা এইরকম জিও ব্যাগ বাঁধ হয়তো বা সাময়িক, কিন্তু পরিকল্পিতভাবে এখানে যদি স্থায়ী বাঁধের ব্যবস্থা না করা হয় তাহলে তারাও কিন্তু এই সংখ্যা থেকে কোনোভাবে রেহাই পাবেন না। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত পদ্মার যে ভাঙন সেটা কিছুটা প্রবণতা কমলেও স্রোতের কারণে কিন্তু আশঙ্কাটা বেড়েই যাচ্ছে। আর জিও ব্যাগের ফেলার পরও যে নদী রক্ষাবাদের যে দৃশ্যমান হচ্ছে না সেটা কিন্তু আরও বেশি আতঙ্কিত করছে স্থানীয়দের। সব মিলিয়ে পদ্মার মাঝিকান্দি থেকে এই ছিল নদী ভাঙনের সর্বশেষ। শরীয়তপুর থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ন্ত্রণ হচ্ছে জন্ম নিবন্ধন সনদ বেচাকেনা। মাত্র 3 থেকে 5,000 টাকায় মিলছে গুরুত্বপূর্ণ এ সনদ, তাও আবার দেশের যে কোনো ইউনিয়ন পরিষদ থেকে যত খুশি তত। টাকা পরিশোধের 1 থেকে 7 দিনের মধ্যে হাতে চলে আসছে জন্ম নিবন্ধন সনদ। অভিযোগ রয়েছে এ জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত কিছু ইউনিয়ন পরিষদের সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা। আশিকুর রহমানের রিপোর্ট। রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র করতে এসেছেন বসন্তপুর ইউনিয়নের রবিন ফকির। বিদেশ যাওয়ার জন্য আমার একটা জন্ম নিবন্ধন আছে, সেটার বয়স কম। 4,500 টাকা দিয়ে এই জন্ম নিবন্ধনটা বানাইছি। বিষয়টি নিয়ে কথা বলতে আমরা মুখোমুখি চাঁদপুর ইউনিয়ন পরিষদের সচিব কাজী ইমদাদুল হকের। তার দাবি কম্পিউটার চালানোর দক্ষতা কম থাকায় ভুল করে অনুমোদন করেছেন রবিনের জন্ম নিবন্ধন সনদ। যাচাই বাছাই করার মতন আর কি ক্ষমতা আমার একটু কম, আর কি বুঝি কম নতুন হিসেবে আর কি, কারণ বিরাকালে অল্প কিছু করতেছি। অনুসন্ধানে দেখা গেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও কম্পিউটার দোকানীদের সমন্বয়ে গঠিত গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ন্ত্রণ হয় জন্ম নিবন্ধন সনদ কেনাবেচা। গ্রুপ সদস্যদের মধ্যে এক একটি জন্ম নিবন্ধন সনদ 1,500 থেকে 2,000 টাকায় কেনাবেচা হলেও গ্রাহক পর্যায়ে তা বিক্রি হয় 3 থেকে 5,000 টাকা। আমি 4,000 টাকা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন বানাইছি। বানানোর পরে নির্বাচন অফিসে যায় ওটা দিয়ে আইডি কার্ড বানাইছি। আইডি কার্ড বানানোর পরে পাসপোর্ট করছি। আপনি যদি টাকা দিতে পারেন দেশের যে কোনো ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন যত খুশি তত তৈরি করতে পারবেন। জালিয়াতি করে জন্ম নিবন্ধন সনদ তৈরির বিষয়ে যোগাযোগ করা হলে মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায় চাপান ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার উপর। আর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের। ওই উদ্যোক্তারাই করছে, ওরাই করছে, টাকা পয়সা কমক বেশি খাইয়া না খাইয়া ওরাই করছে কাজটা, বুঝলেন। আমি তো শুধু কাগজ সই করে দিই চোখ বন্ধ করে। এই কর্মকাণ্ডের সাথে যদি কারো জালিয়াতি বা অন্য কোনো অপরাধ প্রমাণিত হয় তার বিরুদ্ধে অবশ্যই তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ তৈরি করে কেউ কেউ জাতীয় পরিচয়পত্র এমনকি পাসপোর্টও তৈরি করেছেন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে মাদারীপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এডিস মশা নিধনে কার্যকর ব্যবস্থা না থাকায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। শহর থেকে গ্রাম সবখানেই আতঙ্ক। মোট আক্রান্তের অর্ধেকই রাজৈর উপজেলায়। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে জেলায় ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু। মশা নিধনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্য বিভাগের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন।
চর কাকৈর গ্রামের ৭৩ বছর বয়সী সামাত মাতবর তার ছেলে হারুনকে নিয়ে কৃষিকাজ করে সংসার চালান। শরীরে প্রচণ্ড জ্বর, তার সঙ্গে কাঁপুনি আর মাথা ব্যথা নিয়ে ছুটে আসেন মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরীক্ষা করানোর পর দুজনেরই ধরা পড়ে ডেঙ্গু। তাদের মতো প্রতিদিনই ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ছুটে আসছেন রোগীরা। গ্রামে ডাক্তার দেখাইছে, এত কোনো কাজ হয় না। এরপর আনছে কাল মাদারীপুর। জ্বর আইছে, জ্বরের থেকে পরে হসপিটাল আনছি, পরীক্ষা করছে, পরে ডেঙ্গু ধরা হয়েছে। বর্ষা মৌসুমে শহর থেকে গ্রাম সবখানেই বৃদ্ধি পেয়েছে এডিস মশা। বাসা বাড়ির আঙ্গিনায় জমে থাকা পানি আর বদ্ধ ড্রেনেও খুব সহজে হচ্ছে এডিসের বংশবিস্তার। ওষুধ খেলে জ্বর কমে আবার ওঠে, এই কারণে পরীক্ষা করাইতে আনছি। 2 দিন ধরে জ্বর, অন্য ওষুধ খাওয়াইছি, তাতে কমে না, এই জন্য হাসপাতালে আইছি। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলার সিভিল সার্জন। ডেঙ্গুর টেস্ট হচ্ছে, পর্যাপ্ত কিট আছে এবং ডেঙ্গু রোগী যদি ধরা পড়ে তাকে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা হচ্ছে। চলতি মৌসুমে জেলার সরকারি হাসপাতালগুলোতে এখন পর্যন্ত ডেঙ্গুর 200 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া ভর্তি আছেন আরও 12 জন রোগী। জেলায় ডেঙ্গুতে আক্রান্তের 50% রাজুর উপজেলার বাসিন্দা। মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের সীমানাবর্তী উপজেলা হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। এজন্য প্রয়োজন সচেতন হওয়া, বলছে স্বাস্থ্য বিভাগ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল ও মাদারীপুর জেলা হাসপাতালে আছেন সঞ্জয় কর্মকার, অভিজিৎ। সরাসরি শুরুতেই যাচ্ছি নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। মুন্সিগঞ্জে এখন কিন্তু যে করোনার একটা আতঙ্ক, সেই আতঙ্ক থাকলেও কিন্তু এখনো পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়নি। তবে এখানে প্রচুর পরিমাণ ডেঙ্গু রোগী আসতে শুরু করেছে। এখনো কিন্তু হাসপাতালটিতে 12 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর বাইরে কিন্তু জেলার যে টঙ্গিবাড়ি, লৌহজং, সিরাজদিকান, শ্রীনগর এবং গজেরা প্রতিটি উপজেলায় কিন্তু এই ডেঙ্গু রোগীর প্রকোপের কথা বলা হচ্ছে এবং এখানকার যে পরিবেশ, সেটি মশা থেকে যে সুরক্ষা করবার যে পরিবেশ, সেটি কিন্তু এখানে পৌরসভা বা স্থানীয় ইউনিয়ন পরিষদগুলো থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সে কারণে কিন্তু ডেঙ্গু ছড়াচ্ছে। আর এখানে যে করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য এর মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল কিট এসেছে, যার মধ্য দিয়ে পরীক্ষা শুরু করেছে। কিন্তু অনেক জ্বরের রোগী কিন্তু এই হসপিটালটিতে আসতে শুরু করেছে। এদের মধ্য থেকে কাউকে শনাক্ত করা না গেলেও কিন্তু অনেক রোগীকে চিকিৎসক সতর্ক করছেন এবং তাদেরকে সেভাবে কিন্তু নির্দেশনা দিয়েছেন, অনেকে ভর্তি রেখেছেন। এবং এরই মধ্যে কিন্তু এই জেনারেল হাসপাতালে 20টি বেডের ব্যবস্থা করা হয়েছে, যে এই করোনা রোগীদের পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই 20টি বেড কিন্তু সংরক্ষণ করা হয়েছে। আর উপজেলা যে 5টি রয়েছে, 5টি উপজেলার যে 50 শয্যা করে হসপিটাল রয়েছে, সেখানে কিন্তু 5 জন করে মোট 25 জন রোগী যাতে সেখানে চিকিৎসা নিতে পারেন, সেজন্য 25টি শয্যা সংরক্ষিত করা হয়েছে। এবং এই হসপিটাল ঘিরে যে রাস্তাঘাট, সেখানে কিন্তু অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে রোগীরা আসা যাওয়ার ক্ষেত্রে, এবং অ্যাম্বুলেন্সের সংকট রয়েছে। এইসব চ্যালেঞ্জের কথা কিন্তু এখানকার দায়িত্বশীলরা বলছেন। তারা বলছেন জনবলের অভাব রয়েছে এবং এই পরিস্থিতি, এইগুলোর মধ্য দিয়ে কিন্তু তারা এই করোনা প্রস্তুতি নিয়েছেন এবং তারা বলছেন যে এরই মধ্যে যদি এই সংকটগুলি মোকাবেলা করা না যায়, তাহলে কিন্তু করোনার প্রকোপ বেড়ে গেলে কিন্তু তাদের চ্যালেঞ্জ তৈরি হবে। তো এই ছিল মুন্সিগঞ্জের সর্বশেষ পরিস্থিতি, যে এখানকার করোনার স্বাস্থ্য নিয়ে। আমরা চলে যাব মাদারীপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। মাদারীপুর জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। চলতি মৌসুমে এখন পর্যন্ত 200-রও বেশি রোগী সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন এবং ভর্তিও যদি বলা যায় যে প্রতিদিনই ভর্তি হচ্ছে 8 থেকে 10 জন রোগী। আমরা জানবো এই ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে, অর্থাৎ এই যে ডেঙ্গুর যে আগামীতে ভয়াবহতা হতে পারে কিনা বা কি প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ, সে সম্পর্কে আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন মাদারীপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সর্দার খলিলুজ্জামান হিমু। আসলে এই যে ডেঙ্গু প্রতিরোধে, এই যে চলতি মৌসুমে এত আক্রান্ত হচ্ছে, আপনারা ডেঙ্গু প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে, মাদারীপুর স্বাস্থ্য বিভাগের সব পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে জানেন, ডেঙ্গু একটা ভাইরাল ইনফেকশন। এটা ইনফেক্টেড এডিস মসকিটোর মাধ্যমে, কামড়ের মাধ্যমে মানুষের শরীরে থাকে। সুতরাং এমন একটা মশার মাধ্যমে যেহেতু ছড়ায়, এটা প্রতিরোধের ব্যবস্থা বলতে আমরা বুঝবো এটাই
যে আমরা যেহেতু যেখানে সেখানে এই মশার জন্য পুনর্জন্ম না করতে পারে, সরকারিভাবে হোক ব্যক্তিগতভাবে হোক এবং সমাজে যারা আমরা বসবাস করি আমাদের সবার প্রতি এই আহ্বান জানানো থাকবে। আমরা প্রচার করতেছি এটাই, এই মশা যেখানে সেখানে যেন জন্মগ্রহণ করতে না পারে। আপনারা সকলে জানেন যে কোনোখানে যদি পানি জমে থাকে সেখানে কিন্তু এডিস মশা জন্মগ্রহণ করতে পারে এবং সেটা কামড়ের মাধ্যমে আমাদের শরীরে হতে পারে। সুতরাং আমি আপনাদের মাধ্যমে সকলকে আহ্বান জানাবো, আমরা যেখানে বসবাস করি সেখানে যেন এখানে সেখানে পানি জমে না থাকতে পারে, সেটা আমরা প্রতিরোধ করব। আর যদি এই মশা হয়েই থাকে তারপরে যখন আমরা ইনফেক্টেড হব, আমরা আতঙ্কিত না হয়ে আমরা চেষ্টা করবো তারা প্রতিরোধ কিভাবে। আমরা দেখা যাচ্ছে মশা মারার জন্য আমরা স্প্রে সরকারিভাবে হোক মাধ্যমে পৌরসভাতে স্প্রের মাধ্যমে প্রচারক মশা মারা হচ্ছে এবং আমরা চেষ্টা করব আমরা যেখানে থাকি বসবাস করি সেখানে দেখা যাচ্ছে আমরা ধীরে ঢালা লম্বা আমাদের শরীরের সমস্ত অংশ যেন ঢাকা থেকে সেই আমরা পোশাক পরার চেষ্টা করব এবং মশার স্প্রে ব্যবহার করব এবং যেখানে আমরা দেখা যাচ্ছে থাকবো রাত্রে ঘুমাবো সেখানে আমরা মশারি নেট ব্যবহার করব যেন যখন তখন আমাদের কামড়াতে না পারে। এবং সকলকে আমি আহ্বান জানাবো এই মশা কামড়ের মাধ্যমে যেহেতু হয় সে মশা আমাদের কামড়াতে না পারে তার জন্য যা যা করণীয় প্রয়োজন আমরা সেটা করব। আচ্ছা, আমরা তো দেখেছি যে মাদারীপুর জেলায় ডেঙ্গুতে যে রোগী আক্রান্ত হচ্ছে তার অর্ধেক হচ্ছে রাজৌরি উপজেলার বাসিন্দা। আসলে এই যে রাজৌরি উপজেলার অর্ধেক রোগী পুরো জেলার, এটা হওয়ার কারণ কি বলে আপনারা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি পেয়েছেন বা কি অবস্থা গ্রহণ করছেন সেখানে? না, ইতিপূর্বে আপনারা জানেন এই ডেঙ্গু প্রকোপটা কিন্তু শহর কেন্দ্রিক বেশি, কারণ শহর কেন্দ্রিক যেটা কাজ হচ্ছে যেখানে সেখানে টায়ারে বা কৌটার মধ্যে পানি জমে থাকতেছে সেখানে এটা বৃদ্ধি পাচ্ছে বেশি। এবং আমাদের মাদারীপুর জেলা যেমন রাজধানী ঢাকা থেকে পরিবেশ দ্বার কিন্তু রাজৌর, সুতরাং ওইখান থেকে যোগাযোগ কমিউনিকেশন বেশি, সবচেয়ে বেশি ওইখানে। এই জন্য ঢাকাবাসী প্রতিনিয়ত কিন্তু রাজৌরি আসতেছে, যেমন রাজৌর থেকে হয়তো বা ইনফেক্টেড হয়ে সেটা পরীক্ষা করতেছে রাজৌরে স্বাস্থ্য কমপ্লেক্সে, আলটিমেটলি ওখানে ধরা পড়তেছে। এটাই আমার কাছে মনে হয় কারণ মনে হচ্ছে। আচ্ছা, যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাদের ব্যাপারে আপনারা কি কি স্বাস্থ্যগত ব্যবস্থা নিচ্ছেন বা জেলার 250 সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে কি কি ব্যবস্থা রেখেছেন যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে? ধন্যবাদ। আমি প্রথমে বলছি এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এটা সিমটম ছাড়াই কিন্তু সুস্থ হতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা এটা হেমোরেজিক ধারণ করতে পারে, ব্লিডিং হতে পারে, প্রচুর মাথা ব্যথা হতে পারে, ব্যাক পেন হতে পারে, হাইপোভলিমিক শক হতে পারে। সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা হাসপাতালে অ্যাডভাইস করবো ভর্তি হতে। আর বাসায় যখন থাকবেন সেই সব ক্ষেত্রে প্রচুর পানি খেতে হবে। সিমটোমেটিক ব্যথা হলে জাস্ট প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে, অন্য কোনো ওষুধ খাবে না। ডাক্তারের পরামর্শ ব্যতীত অন্য কোনো ওষুধ খাওয়ার জন্য আমরা নিষেধ করতেছি। এবং যে কোনো মুহূর্তে আপনাদের সন্দেহ থাকলে আপনার হাসপাতালে আসবেন, আমরা পরীক্ষা করতে পারবেন। আমাদের সদর হাসপাতালে আমাদের জেলায় আমাদের তথ্য মধ্যে এই পর্যন্ত 205 জন আমরা শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে 196 জনই সাধারণ ট্রিটমেন্টে আমরা তারা বাড়িতে যেতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে মাদারীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলায় মাত্র 9 জন করোনা রোগী ডেঙ্গু রোগী ভর্তি আছে। তা আমি আবার আহ্বান জানাবো, এটা আতঙ্কিত নয়, যথাসময়ে ধরা পড়লে এটা চিকিৎসা নিলে এবং স্বাভাবিক সুস্থ হওয়া সম্ভব। সুতরাং আপনারা মাধ্যমে আমি প্রচার করব ডেঙ্গু যেহেতু না হতে পারে এবং মশা যেন উৎপাদন না হতে পারে সেই আহ্বান জানাবো সকলকে। আমরা তো দেখেছি যে এই ডেঙ্গু রোগে ছোট ছোট শিশুরা আক্রান্ত হচ্ছে, বাচ্চারা আক্রান্ত হচ্ছে, শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে। আসলে তারা আক্রান্ত হওয়ার কারণটা কি মনে করছেন আপনি? না, আপনি এটা জানেন যেটা এটা মশার কামড়ের মাধ্যমে যেহেতু হচ্ছে, মশা এখানে সেখানে সব জায়গা থেকে এবং ছোট ছোট বাচ্চা শিশুরা তাদের বিচরণ কিন্তু এখানে সেখানে বড় মানুষের চেয়ে বেশি। এবং আমি আগেও বলছি আমাদের পোশাকের মাধ্যমে সমস্ত শরীর আবৃত করা দরকার। আর এই ক্ষেত্রে কিন্তু ওই শিক্ষার্থীরা আর ছোট ছোট বাচ্চারা সেটা কিন্তু মানছে না। সুতরাং যেখানে সেখানে তারা যাচ্ছে এবং তারাই ইনফেক্টেড হচ্ছে এবং তাদেরকে আমরা চিকিৎসা করার জন্য আমি বারবার বলতেছি আপনার হাসপাতালে আসবেন, ভয় পাওয়ার কিছু নেই। এবং বাচ্চাদেরকে এইভাবে যেন মশা কামড়াতে না পারে তার জন্য প্রয়োজনীয় পোশাক ব্যবহার করবেন এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাদারীপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার সর্দার মোহাম্মদ খলিলুজ্জামানের সাথে। তিনি আমাদের জানাচ্ছিলেন যে ডেঙ্গু রোগে আক্রান্ত হলে কি কি ব্যবস্থা নিতে হয়। তো সবকিছু মিলে মাদারীপুর জেলায় আসলে ডেঙ্গুর যে ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে সেটি প্রতিরোধে তারা সবচেয়ে ব্যবস্থা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুর জেলার ডেঙ্গুর যে আক্রান্ত হচ্ছে রোগীরা এবং যে ডাক্তার পরামর্শ দিয়েছেন তার সবশেষ। মাদারীপুর ও মুন্সিগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দফায় দফায় আলটিমেটাম দিয়েও বন্ধ করা যাচ্ছে না অবৈধ হাসপাতাল ক্লিনিক। নিয়মনীতি তোয়াক্কা না করে গাজীপুরে দিনে দিনে বেড়েই চলেছে এর সংখ্যা। কর্তৃপক্ষের অবহেলায় হাসপাতালগুলোতে ঘটছে রোগী মৃত্যুর ঘটনাও। অবশ্য সিভিল সার্জন বলছেন অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে চালানো হবে অভিযান।
বাড়ির পাশের এই হাসপাতালে গেল 22 জুন ভাইয়ের স্ত্রীকে সিজারিয়ান অপারেশনের জন্য নিয়ে আসেন দেবর আশিক। কিন্তু জীবনের প্রথমবারের মতো এই অভিজ্ঞতা তার বড়ই তিক্ত। হাসপাতাল কর্তৃপক্ষ সফল ডেলিভারির কথা জানালেও একদিন পরই মারা যায় শিশুটি। মৃত্যুশয্যায় মা মিথিলাও। আজকে আমার বাইসটা গেছে, আরেকদিন অন্য একটা মানুষ যাইব। এটা এরকম যাতে ঘটনা না ঘটে এখন এই জিরিপুরে এটার একটা ভালো একটা বিচার চাই। হাসপাতালে ঢুকে ঘটনার কারণ খুঁজতে গেলেই বেরিয়ে আসে থলের বিড়াল। নার্স আর ম্যানেজাররাই দেখভাল করছেন সিজারিয়ান অপারেশনের মতো গুরুত্বপূর্ণ রোগীদের। তার উপর অনুমোদন ছাড়াই চলছে এসব কার্যক্রম। আমাদের তো বলেন যে আপনাদের হসপিটাল বন্ধ রাখেন। এটা কি বলা লাগবে? আপনি না, অবশ্যই বলতে হবে। আমাদের এটা তো আজকের প্রতিষ্ঠান না, 2020 থেকে শুরু হয়েছে। জায়েদা হাসপাতালের পাশেই অবস্থান নিউ এশিয়া হাসপাতালের। এখানেও একই চিত্র। অবৈধ হাসপাতালগুলি থাকা উচিত না। এটা সিভিল সার্জন মহোদয় দেখা যেগুলি নাকি অবৈধ এগুলি স্থগিত করা উচিত। যতদিন পর্যন্ত উনি পেন্ডিং রাখবে তা পরিচালনা করা যাবে অবশ্যই। নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতালের 1 কিলোমিটার কিংবা বিশেষ ক্ষেত্রে আধা কিলোমিটারের মধ্যে বেসরকারি ক্লিনিক স্থাপনের সুযোগ নেই। কিন্তু কে শোনে কার কথা? নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবেই গাজীপুরের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালের চারপাশে গড়ে উঠেছে অসংখ্য ক্লিনিক। সব জেনে শুনেও যেন নির্বিকার প্রশাসন। আমরা সবগুলো লিস্ট করে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে পাঠাইছি এবং সামনে রেগুলার আমরা এই মনিটরিং করব। সিভিল সার্জন অফিসের তথ্য বলছে জেলায় অনুমোদিত ক্লিনিক রয়েছে 150টি, আর অবৈধ ক্লিনিক তার দ্বিগুণেরও বেশি। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। মুন্সিগঞ্জ শহরে বেশিরভাগ সড়কই বেহাল। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছোট বড় গর্তে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক জুড়ে খানাখন্দ, হেলে ধুলে চলছে যানবাহন। এই চিত্র মুন্সিগঞ্জ জেলা শহরের প্রবেশ পথের প্রধান সড়কের 250 শয্যার জেনারেল হাসপাতাল সংলগ্ন সড়কের। শহরের জুবলি রোড, বাজার রোড, কাটাখালী রোড ও কলেজ রোড সহ বেশিরভাগ অলিগলিতে ক্ষত বিক্ষত সড়ক। পানি জমে থাকা ছোট বড় গর্তে প্রায় ঘটছে দুর্ঘটনা। শহরবাসীর অভিযোগ, নিম্নমানের পিচ ঢালাইয়ের কারণে সড়কের বেহাল দশা। সড়কে আরসিসি ঢালাই দিয়ে স্থায়ীভাবে সমস্যার সমাধানের দাবি তাদের। এক সপ্তাহ আগে যে রাস্তাটা ঠিক করে গেল, রাস্তাটা তারপরে যে এরকমের হলো, এটা তো খুবই খারাপজনক। রোডের কাজ মনে করে রাহে একটু সুরকিতে একটু বালু দেওয়া করে দেওয়া জায়গা রিপেয়ারিং করবো করে নেই, তার রাস্তাঘাট এরকম খুঁজা দিয়ে গেছে। এইগুলিতে পরিত্রাণ পাওয়ার জন্য আমার মনে হয় এটা সিসি ঢালাই করা দরকার। সংস্কার করতে না করতেই রাস্তা বিনষ্টের জন্য পৌর কর্তৃপক্ষ দোষ চাপাচ্ছেন প্রকৃতির উপর। ন্যাচারাল এই ডিজাস্টারকে আপনি কি দিয়ে ঠেকাবেন? খোয়াটা থাকবে, পিছতে উঠে যাবে। আর যে অটো চলে আপনি দেখছেন কি পরিমাণ গাড়ি, ওর চাকায় চাকায় তো পানি, আর ওইটাই মানে ওর চাকারও যে অবস্থা আপনি দেখছেন, রাস্তা কিন্তু পানি ছিটে, আপনি ওর পাশ দিয়ে হাঁটতে পারবেন না। পৌনে 11 বর্গ কিলোমিটার আয়তনের শহরটিতে 72,000 মানুষের বসতি, কিন্তু জেলা শহর হওয়ার কারণে প্রতিদিন লাখো মানুষের চলাচল। পৌরসভাটির 120 কিলোমিটার রাস্তার মধ্যে 60 কিলোমিটার পাকা, আর এই পাকা রাস্তার বিভিন্ন পয়েন্টে এমন বেহাল চিত্র, তাই বিড়ম্বনায় পড়েছে মানুষ। মুন্সিগঞ্জের মানিকপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কিশোরগঞ্জে 126টি রেল ক্রসিংয়ের মধ্যে 42টি অনুমোদনহীন। পাড়া, মহল্লা ও হাট বাজারের পাশে গড়ে ওঠা রেল ক্রসিংয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সব জেনেও শুধু সতর্কীকরণ সাইনবোর্ড ঝুলিয়েই দায় সারছে রেলওয়ে কর্তৃপক্ষ। গ্রামের ভেতর দিয়ে চলা রেল লাইন পার হচ্ছে কয়েকজন শিশু। পাশেই লাইনের উপর বসে আড্ডা দিচ্ছে কয়েকজন, অথচ এই রেল লাইন দিয়েই ছুটে আসছে দ্রুতগামী ট্রেন। কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ এলাকায় গেটম্যানবিহীন একটি অবৈধ রেল ক্রসিংয়ের চিত্র এটি। কিশোরগঞ্জ ভৈরব ও কিশোরগঞ্জ আঠারবাড়ি রেলপথের বিভিন্ন স্থানে চোখে পড়বে এমন দৃশ্য। আঠারবাড়ি কিশোরগঞ্জ ভৈরব রুটে 75 কিলোমিটার রেলপথে ক্রসিং আছে 126টি, এর মধ্যে 42টি অনুমোদনহীন। রেললাইনের পাশে রয়েছে স্কুল, হাটবাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠান। গেটম্যান ছাড়া ঝুঁকিপূর্ণ এসব রেল ক্রসিং দিয়ে পারাপার করছে হাজার হাজার মানুষ ও যানবাহন। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর এভাবে চললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেবল সতর্কীকরণ সাইনবোর্ড ঝুলিয়েই দায় সারছে রেলওয়ে কর্তৃপক্ষ। গেট পেন না থাকার কারণে আমাদের এই জায়গায় আপনার বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। হঠাৎ করে দেখা যায় যে ট্রেন চলে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আসা করতে হয়, তখন ট্রেন দেখে আমরা আতঙ্কিত হয়ে যাই। গেটম্যান হইলে
আমাদের জন্য অনেক সুবিধা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে স্থানীয় প্রভাবশালীরা এর সঙ্গে জড়িত থাকায় অবৈধ ক্রসিংগুলো বন্ধ করা যাচ্ছে না। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং ঊর্ধ্বতন এই অফিসারদের কাছেও আমরা একটা চিঠি দিয়েছি যে এই অবৈধ লেভেল ক্রসিং গেটগুলি বন্ধ করার জন্য। গত 1 বছরে ভৈরব কিশোরগঞ্জ আঠারবাড়ি রুটে ট্রেনে কাটা পড়ে মারা গেছে 92 জন। এর মধ্যে বেশিরভাগ রেল ক্রসিং পারাপারের সময়। সময় সংবাদ, কিশোরগঞ্জ। যশোরে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় বক্তব্য রাখছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরবের পাখির মতো মানুষ এসে আমাদের সাথে রাজপথে দাঁড়িয়েছিল, মানুষের হিসাব আমাদেরকে দেখান না। যদি নৈতিকতার সাথে থাকেন, যদি ইনসাফের সাথে থাকেন, একজন মানুষ 1 লক্ষ মানুষের থেকেও শক্তিশালী হয়ে থাকে। ইনশাআল্লাহ আমরা সেই একজন মানুষ হতে চাই, যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, যারা ন্যায়ের পক্ষে দাঁড়াবে, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে। প্রিয় যশোরবাসী, আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। আমরা দলের একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই, যেখানে সমাজের সকল ধরনের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার, সকল। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে নরসিংদী পৌরসভায়। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় এই সমস্যাটি আরও চরম আকার ধারণ করেছে। দেখে বোঝার কোনো উপায় নেই এটি রাস্তা নাকি জলাশয়। প্রধান সড়ক থেকে অলিগলি, সামান্য বৃষ্টি হলেই নরসিংদীর ডিসি রোড এলাকায় তৈরি হয় এমন জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত পরিষ্কার না করা এবং যত্রতত্র ময়লা ফেলার কারণে বন্ধ হয়ে গেছে পানি অপসারণ ব্যবস্থা। বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয় পুরো পৌর এলাকায়। পানি ঢুকে পড়ে বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী সহ লক্ষাধিক মানুষ। নামাজ পড়তে আসতে পারে মুসল্লিরা, বাসা বাড়ির লোকজনেরা রাস্তা বের হতে পারে না, ব্যবসায়িকরা কোনো ব্যবসা করতে পারতেছে না, দোকানে আসতে পারতেছে না। পৌরসভার ট্যাক্স দিচ্ছি, সবকিছু দিচ্ছি, কিন্তু আমাদের তো দেখে না। তবে পৌর প্রশাসক বলছেন এরই মধ্যে 17টি পয়েন্ট শনাক্ত করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে সবগুলো ড্রেন পুনর্নির্মাণের জন্য আমরা একটি মাস্টার প্ল্যান করার পরিকল্পনা হাতে নিয়েছি। জরিপ সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী 1-2 মাসের মধ্যে আমরা একটা প্রকল্প প্রস্তাব তৈরি করতে সক্ষম হব। 10.32 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় প্রায় 6 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, নরসিংদী। ভরা মৌসুমেও আনারসের বাজার মন্দা এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে লোকসান আতঙ্কে টাঙ্গাইলের আনারস চাষিরা। সংখ্যা কাটাতে আনারস রফতানির উদ্যোগ নেওয়ার দাবি তাদের। টাঙ্গাইলের মধুপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে আনারসের চাষ। রাস্তা দিয়ে যেতেই মিলবে আনারসের মৌমৌ গন্ধ। প্রায় 82 বছর ধরে আনারস চাষ হচ্ছে মধুপুরে। এ কারণে মধুপুরকে আনারসের রাজধানী বলা হয়। এই অঞ্চলে উৎপাদিত আনারসের ঐতিহ্য ও সুনাম রয়েছে দেশব্যাপী। হানি কুইন, জলডুগি, ঘোড়াশাল ও ক্যালেন্ডার জাতের আনারস বেশি চাষ হয় টাঙ্গাইলের মধুপুরে। আনারস দীর্ঘদিন সংরক্ষণ করতে না পারায় বিপাকে পড়তে হয় চাষিদের। এর মধ্যে আবার অন্য বছরের তুলনায় এবার উৎপাদন খরচ বেশি ও দাম কম হওয়ায় বেড়েছে লোকসানের সংখ্যা। এই অবস্থায় আনারস রপ্তানিতে সরকারকে উদ্যোগী হওয়ার দাবি কৃষকদের। গতবার এই ফলগুলো বিক্রি করছে আপনার 65 টাকা, 60 টাকা, 70 টাকা পর্যন্ত বাজার ছিল। এবার একদম বাজার খুব খারাপ। এই ফল বিক্রি করলাম 25 টাকা করে। বাজার হিসাবে আনারসের বাজার নাই। কাম করে খরচ তো প্রতি গাছের মধ্যে 20 টাকা করে হয়, 15 টাকা হয়। আর বাজারে এনে বেচা নাকি 10 টাকা, 12 টাকা। ওয়েদার খারাপ দেখে ব্যবসা বাণিজ্য মানে আনারস এখন খাইতেছে কম, বাজার এখন কম। আর কৃষকের যে আবাদ ফসলের যে টাকাটা খরচ হইতেছে, এই টাকা ওঠেন না। স্থানীয় কৃষি বিভাগ বলছে ন্যায্য মূল্য পেতে উন্নত জাতের আনারস উৎপাদনের পাশাপাশি উদ্যোক্তাদের জ্যাম, জেলি, জুস ও আচার তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে। কাজ চলছে রপ্তানি পরিকল্পনা বাস্তবায়নে। একসাথে উৎপাদিত পণ্য যাতে তারা প্রসেসিং করে, কোল্ড স্টোরেজ করে অথবা অন্যান্য প্রসেসিং করে, যাতে আনারসের জ্যাম, জেলি বা আরও অনেক কিছু আছে সেগুলোতে তারা যেতে পারে, সেজন্য আমরা কৃষি মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় প্রায় 7000 হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। এতে প্রায় 3.25 লাখ মেট্রিক টন আনারস উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, টাঙ্গাইল।
এবার জেনে নেব ঢাকা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ৫ জুলাই মাদারীপুরের রাজৈরে বাসাবাড়ি মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসায় ক্লাসে শিক্ষক দেরি করে আসায় মাঠে কাগজের কয়েকটি টুকরো নিয়ে খেলছিল শিক্ষার্থীরা। পরে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক শাকিল মোল্লা তাদের ক্লাস রুমে ডেকে নিয়ে বেত্রাঘাত করেন। এতে ৫-৭ বছর বয়সী ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঋষিপাড়ায় বিবেক ও বিপু ঋষিদাসের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল ভ্যান চালক নরমুজ আলীর। ৮ জুলাই সকালে ভ্যান নিয়ে ঋষিপাড়ায় এলে বিবেক ও বিপুর লোকজন নরমুজের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করলেও কাউকেই আটক করতে পারেনি পুলিশ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।